বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে তৃতীয় মাত্রার স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার জগলুল হায়দার, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। সেজন্য মিস্টার শামসুজ্জামান দুদু, নির্বাচনের কয়েক মাস পর যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করবেন? এটা কি এক ধরনের স্থিতিশীলতা, না এখনও রূপান্তরের সময় চলছে? যদি আমরা জানি রূপান্তরটা আসলে সবসময় চলে, কিন্তু কখনো কখনো কিছু বিষয় দৃশ্যমান থাকে, সেই দৃশ্যমান রূপান্তরের জন্য মানুষের এক ধরনের আকাঙ্ক্ষাও থাকে। জি, আপনাকে ধন্যবাদ। নির্বাচন পরবর্তী 4 মাসে সরকার পদার্পণ করেছে। এই সরকার আমার বিবেচনায় দীর্ঘ 18 বছরের একটা শাসন, অপশাসনই বলবো, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে 3টা নির্বাচনকালীন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যেটা বাংলাদেশে কোনোভাবে কাম্য ছিল না। কারণ শেখ হাসিনাও একসময় মানে প্রতিশ্রুতি না, সে আন্দোলনও করেছে একটি সুষ্ঠু স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কিন্তু ক্ষমতায় আসার পর বিশেষত 14 সাল থেকে 18 এবং 24-এ সেই প্রেক্ষাপটে মানে তার পতন, তার পালিয়ে যাওয়া, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন, বিএনপির অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার গঠন। বিএনপির 31 দফা যেমন আছে, তেমনি জাতির সামনে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা ফিরিয়ে আনা এই প্রতিশ্রুতিটা সার্বজনীনভাবে যেমন বিএনপি বলেছে, তেমনি দেশবাসী প্রত্যাশা করেছে। স্বাভাবিক কারণে সরকার মানে ক্ষমতায় আসার পরে পূর্বের সরকারের সঙ্গে এই সরকারের যে পরিবর্তনগুলো, সেগুলো যখন বিবেচনায় মানুষ নিবে, তখন তার অগ্রগতি অথবা আদৌ অগ্রগতি হয়েছে কিনা সেটা নিয়ে তারা চুলছাড়া বিশ্লেষণ করতে চাইবে। যেমন অর্থনৈতিক কর্মকাণ্ডে আমি বলবো সরকার এই পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড, যেগুলো বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বারবার উল্লেখ করেছিলেন আগে, সেগুলো তিনি ইতিমধ্যে মানে সামনে নিয়ে এসেছেন এবং এটা চলমান বলা যায়। তো অর্থনৈতিক স্থিতিশীলতা বাজেট পরবর্তীতে সাধারণত অতীতে যা দেখা গেছে, এইবার কিন্তু তুলনামূলকভাবে বলা যায় জিনিসপত্রের দাম বা মানুষের ভিতরে যে অস্থিরতা, ওই জিনিসগুলো খুব একটা আসে নাই আমার বিবেচনায়। হ্যাঁ, একটা জায়গায় একটু নাজুক পরিস্থিতি কখনো কখনো দেখা গেছে, সেটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে। কয়েকটি ঘটনা মানুষ এটাতে বিব্রত, বা সরকার আমার মনে হয় বিব্রত পরিস্থিতিতে পড়েছে। ঠিক তেমনি মানবাধিকারের প্রশ্ন বা নির্বাচনকালীন প্রতিশ্রুতির প্রশ্ন, আমার মনে হয় যে একটা সরকারের 4 মাসের সময়ের মধ্যে যতটা হওয়ার দরকার তার থেকে খুব একটা কম হয়েছে, এটা আমার কাছে মনে হয় না। আগামী দিনগুলোতে আমরা অপেক্ষা করতে পারি সরকারের কার্যক্রম কিভাবে এগিয়ে নিয়ে যাবে। এখানে আপনি যে সরকারের কমিটমেন্টগুলো বলছিলেন, একটা বিষয় নিয়ে এখনও বিতর্ক আছে যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বা জুলাই চার্টার, বিরোধী দল এই ইস্যুটাকে সামনে নিয়ে আসছে যে সরকার আসলে সেই জায়গা থেকে এক ধরনের বিট্রে করেছে, তাদের ভাষা যদি আমি ধার করে নিই। তো আমার যেটা বোঝার দরকার যে আপনি কি মনে করেন যে সংস্কার কমিশনের কোন সুপারিশগুলো বাস্তবায়ন হওয়া দ্রুত জরুরি, কতটা দ্রুত জরুরি, এবং যে বিষয় নিয়ে আলোচনা চলছে, যেখানে যে বিষয়গুলো নিয়ে এক ধরনের ঐকমত্য হয়েছে বলে ধারণা দেবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেসব জায়গা আসলে কতটা ঐকমত্য সম্ভব, যদি খুব ছোট্ট করে আমাকে বলেন। সরকার কিন্তু কখনোই জুলাই সনদ নিয়ে বা সংস্কার নিয়ে ভিন্ন অবস্থানের কথা বলে নাই। এই আন্দোলন সংগ্রাম, পরবর্তীতে জুলাইয়ের অভ্যুত্থান,
সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে একটি নতুন রাজনৈতিক নেতৃত্ব বা সংগঠন যাই বলি না কেন উদ্ভব ঘটে তরুণদের নেতৃত্বে। তো সেই তরুণরা একটা রাজনৈতিক দলও গঠন করেছে, নাগরিক পার্টি হিসাবে তারা কাজ করছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, মানে বিএনপি এই জুলাই সনদের যে বাস্তবায়নের যে পদক্ষেপ, শুরুতে একটু বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে A to Z যে সনদের ঘোষণা আছে সেটি বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। খুব বেশি সময় তো আমি একটু আগে উল্লেখ করলাম যে 5 বছরের মধ্যে 4 মাস আমরা দেখছি পার করেছে। তো একটু অপেক্ষা করলে আমার মনে হয় তারপরে এই জিনিসগুলো দেখতে পাবো যে কোন কোন জিনিসগুলো এড়িয়ে গেছে কিনা, অথবা বাস্তবায়ন যোগ্য ছিল অথচ এটা তো বোধহয় দ্বিতীয় সেশন শুরু হয়েছে সবেমাত্র। তো দেখা যাক আমরা কিভাবে দেখি। মিস্টার আফিক, আপনি একটু বলবেন, সংসদ অধিবেশন চলছে, বাজেট অধিবেশন, এবং ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলছে এখন। সো সংসদ কি কার্যকরভাবে বিরোধী মতকে ধারণ করতে পারছে বলে মনে হয় কিনা আপনার কাছে? আমি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সংসদীয় রাজনীতি এবং জাতীয় সংসদের কর্মকাণ্ড দেখে আসছি। তবে আমার কাছে একটা আশাপ্রদ বিষয় হলো বর্তমান প্রধানমন্ত্রী, উনি কিন্তু প্রথমেই বিরোধী দলের নেতৃবৃন্দের, সংসদে তারা বিরোধী দলের নেতৃবৃন্দ তাদের বাসায় গেছে, ওনাদের সাথে সাক্ষাৎ করছে। এটা অত্যন্ত একটা মানে পজিটিভ দিক আমার কাছে মনে হয় পলিটিক্যাল কালচারে। এবং সংসদে যে ইয়াটা চলছে, প্রসিডিংটা চলছে, তাতে আমি এমন কোনো কিছু দেখি নাই যে সরকারি দলের পক্ষ থেকে আমার এমন কিছু মনে পড়েনি যে তারা বিরোধী দলকে অ্যাভয়েড করছে, তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে। বরং আমার কাছে মনে হয় বিরোধী দল তারা কিছু প্রথমে কিছু হুমকি দামকি সরকারি দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় তারা হালে পানি পায়নি। যে একটা বাংলাদেশের রাজনীতি বিভাজিত, এবং রাজনৈতিক দলগুলো সাধারণত একসঙ্গে এই টেলিভিশন প্রোগ্রামগুলো বাদ দিয়ে বা কিছু গবেষণা প্রতিষ্ঠানের প্রোগ্রাম বাদ দিয়ে তারা একসঙ্গে বসতেও চান না, এরকম একটা কালচারের মধ্য দিয়ে আমরা এগুচ্ছিলাম। কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় ন্যাশনাল কনসেনসাস কমিশনের ডাকে ক্রিয়াশীল বা দৃশ্যমান যে রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতা চালাতে পারছিল ওই রাজনৈতিক আবহাওয়ার মধ্যে, তাদের নিয়ে আমরা টানা 9 মাসের মতো দেখলাম ডায়ালগ। তারপরে তো ইলেকশন, এক নতুন বাস্তবতা। আপনার কাছে কী মনে হয় যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার মানে সংলাপের সংস্কৃতি, সেটা কি আগের তুলনায় একটু বেটার হয়েছে কিনা, নাকি এখনো পর্যন্ত অবিশ্বাসটাই প্রধান? না, এটাতে ধরেন আমার দল থেকে আমি ওই ঐক্যমত্য কমিশনে রিপ্রেজেন্ট করেছি। আলোচনাগুলো প্রকাশ্যে হয়েছে, সবাই যার যার দলের থেকে তাদের নিজস্ব যে রাজনীতি আইডিওলজি সেটাকে তুলে ধরেছে, আমরা আমাদের দল থেকে তুলে ধরেছি। বিএনপি থেকে তো আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী উনি প্রতিনিধিত্ব করেছে। তবে এই জায়গায় একটা কথা আমি কিন্তু প্রথমে বলতে চাই, কর্ডিয়ালি আলোচনাগুলি হয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা একটা প্রস্তাব সেই জায়গায় তুলে ধরেছি যে আপনারা জুলাই সনদে যে কাজটা করবেন, আমরা তো সব কিছুতে ঐক্যমত্য পোষণ করি নাই, আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি, এইগুলি কিন্তু জুলাই সনদে যেন থাকে। বিএনপির থেকে বলা হয়েছে জুলাই সনদের নোট অফ ডিসেন্টগুলি আছে, কিন্তু ওনারা যখন হানা ভোটে নিয়ে গেল, এই বিশাল একটা পেপারস, এটা হানা ভোটে জনগণের সাথে প্রতারণা ছাড়ার কিছুই না, আমি যেটা মনে করি। কি বুঝবে, আমি যে 9 মাস ছিলাম তারপর তো আমার কাছে খুব একটা ক্লিয়ার হয় নাই, তো জনগণ কি বুঝবে হানা ভোট দিয়া? এটা প্রতারণা, স্রেফ প্রতারণা, এটা হইতে পারে। আমরা অতীতে হানা ভোট দেখছি, তো একটা নির্দিষ্ট ক্রিয়াতে, হ্যাঁ আপনার ধরেন নির্দিষ্ট একটা বিষয়ে হানা ভোট হইতে পারে, যেমন আপনার 93 সনে একটা হানা ভোট হয়েছিল, তো ওই রকম যে
আমরা কি গণতন্ত্র উত্তর 91 সালে প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে যাব না আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে যাব, এই বিষয়। হ্যাঁ, না এটা ক্লিয়ার, কিন্তু এই যে এত বড় একটা বই জুলাই সনদ, এটা জনগণের কাছে তুলে দিছে যে বলেন হানা দিয়ে এটা আপনি কি বলবেন, এটা তো আমিও নিজেও অনেকটা ক্লিয়ার না। আর এটাতে আমাদের যে নোট অফ ডিসেন্টগুলি রয়েছে এগুলো তো আপনার জনগণ কি বুঝবে, সাধারণ ভোটাররা কি বুঝবে না। কাজেই এই যে আপনি কিছুক্ষণ আগে দুধভাই যেটা বললো যে হ্যাঁ বিএনপি বাস্তবায়ন করবে, কিন্তু আমি মনে করি এটা ইন টোটো বাস্তবায়ন সম্ভব না, কোনো অবস্থাতেই না। মানে সম্ভব না, না উচিত না? উচিত না। আচ্ছা, উচিত না, আমি মনে করি উচিত না। জি, মিস্টার শামসুজ্জামান দুদু, আপনার কোনো মন্তব্য থাকলে আপনি নিশ্চয়ই করবেন। এবং এখন একটা নির্বাচন শেষ হলো, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। সো এই জাতীয় নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচনের সম্পর্ক বা যে রাজনৈতিক বাস্তবতায় আছে সেটা স্থিতিশীলতা বজায় রাখবার জন্য কতখানি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? প্রথম কথাটা আমি ওনার ভাইয়ের কথায় সামান্য কিছু যোগ করি আর কি। সেটা হচ্ছে এমন যে নির্বাচনের আগের সময়গুলোতে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, ডক্টর ইউনূস সাহেব সরকার প্রধান হিসাবে তিনি কিন্তু শুরুতে যেসব কথাগুলো বলেছিলেন তাতে মানুষের মধ্যে কিছু জিনিস তৈরি হয়েছিল, উনি অনেক দিন থাকতে চান ক্ষমতায়। তো ওইটা নির্বাচিত সরকার ছিল না, এবং উনি বারবার এই কথাটা বলতেন যে নিয়োগকর্তারা যদি চায় আমি চলে যাব। তো নিয়োগকর্তা তো জনগণ হবে। উনি ওই সময় তরুণ নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে ইঙ্গিত করতেন। তো এই জায়গাটায় একটা পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল যে ডক্টর ইউনূস জাপানে যেমন বলছিলেন যে জনগণ তা আমাকে 50 বছর থাকতে বলে, জাপানে উনি যখন গিয়েছিলেন। তো কমপক্ষে তো 10 বছরের প্রশ্ন সামনে থাকেই, তার মানে কোনো একটি নির্বাচন ছাড়া 10 বছর। তো বিএনপির কৌশলগত দিকে এমনটা ছিল যে কত দ্রুত জনগণের ম্যান্ডেট নেওয়া যায়, মানে ভোটাধিকারটা ফিরিয়ে দিয়ে তাদের মানে ভোটের সুযোগটা, অধিকারটা ফিরিয়ে দেওয়া যায়। সেই সময় এমন অনেক কথা বিএনপি হজম করে নিয়েছে। আমি এখানে এটাই বলবো যেটি নির্বাচনটা হোক, সেই নির্বাচনটা হওয়ার পরে একটি নির্বাচিত সরকার, সেটি বিএনপি হোক যাই হোক, ওই সময় তো বিএনপি ছাড়া আর কোনো মানে দল ওইভাবে ছিল না, এটা স্বাভাবিক যে বিএনপি নির্বাচিত হবে। সেই জন্যে কিছু কিছু কথা, কিছু কিছু বক্তব্য, কিছু কিছু সিদ্ধান্ত হয়তো মানুষ বিতর্কিত বলে মনে করতে পারে। আমার কাছে মনে হয়েছে জাতীয় নির্বাচনের প্রশ্নে এটাকে ওই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে এটা মীমাংসার যোগ্য। যেটি 2 নম্বর প্রশ্নে আপনি নিয়ে আসছেন সেটা স্থানীয় সরকার নির্বাচন। এই দেশে স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন অনেক ফারাক বলে আমি মনে করি। সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন একেবারে ঘরে ঘরে, পরিবারের মধ্যেও ভিন্ন মতের একটা ঘটনা খুব স্পষ্টভাবে, যারা গ্রাম অঞ্চলে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছেন, তারা আমার সঙ্গে বোধহয় একমত হবেন যে এই নির্বাচন একেবারে মাটি মানুষের প্রান্ত সীমায় গিয়ে পৌঁছায় যায়। সেই জন্যে যেটা নির্বাচন কমিশনকে আমি একটু সতর্কই করব, প্রধান নির্বাচন কমিশন পরে এটার জন্য তিনি অবশ্য দুঃখ প্রকাশ করছেন যে এবার রক্তপাত হওয়ার আশঙ্কা করছেন তিনি। এই কথাটা আমার মনে হয় যথাযথ তিনি বলেন নাই। নির্বাচনে হ্যাঁ অনেক সংঘাত হয়, অনেক কিছু হয়, কিন্তু এই দেশের মানুষ যতগুলো নির্বাচন এ পর্যন্ত পার করেছে, আর নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করতে, আমি সবাইকে ধন্যবাদ দিই যে ওই ধরনের মানে ঘটনা আমরা মানে জাতিগতভাবে জন্ম দিছি যা ইতিহাসে ভয়ঙ্করতম ঘটনা, এটা আমার কাছে মনে হয় না। 70 ইলেকশন থেকে যদি আমি ধরি, সেই জন্য নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এই কারণে এখনো পর্যন্ত এই নির্বাচন কিন্তু দলীয় বা রাজনীতি বিবর্জিত, অর্থাৎ দল মনোনীত করবে এই কথা কিন্তু বলা হচ্ছে না প্রকাশ্যে। যদি সেটি করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যেমন সেন্ট্রালে মানে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবারই প্রথম নির্বাচিত হয়েছেন, এবারই প্রথম তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।
ঠিক তেমনি বিরোধী দলের নেতাও কিন্তু এবারই তিনি প্রথম নির্বাচিত এবং এবারই তিনি প্রথম বিরোধী দলের নেতা। অর্থাৎ আমার বিবেচনায় আমি দেখেছি 70% নতুন মুখ, 30% হয়তো মানে যারা প্রবীণ বা আগের ব্যক্তিরা আসছে। সেই বিবেচনা থেকে একটা নূতনের একটা জয়গান কিন্তু ইতিমধ্যে আছে। স্থানীয় সরকারের নির্বাচনেও যদি সেটা আমার মনে হয় যে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যথাযথ রাখা সম্ভব হয় আর কোনো রকম হস্তক্ষেপ না করা হয়, তাহলে ওই নির্বাচনটা খুব উল্লেখযোগ্য নির্বাচন হবে। মিস্টার আফিক, মিস্টার শামসুজ্জামান দুদু বলছিলেন যে প্রফেসর ইউনূস তার নিয়োগকর্তা কারা, তিনি তরুণদের কথা বলেছিলেন। জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকার কথা আমরা জানি এবং বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে তরুণ, এটা একটা বড় সম্ভাবনা। এবং একথাও ঠিক যে তরুণরা যেমন আশা জাগিয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা সামনের সারিতে ছিলেন নেতৃত্বে, তারা মানুষকে অনেক ক্ষেত্রে হতাশা করেছে। সো আমার প্রশ্ন যে রাজনীতিতে অনেকদিন পরে একটা মনে হচ্ছে যে তরুণদের এক ধরনের অংশগ্রহণটা বাড়ছে, সেটা ওই তরুণরা হোক, আশেপাশে ক্ষমতাসীন দলের, বিরোধী দলের, সবারই। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তারা কতখানি সক্রিয় বা তাদের উপস্থিতি যথেষ্ট কি না? বর্তমান জাতীয় সংসদে তরুণদের একটা বিরাট অংশ দুদুভাই বললেন যে তারা আসছে। তো যেহেতু তারা রাজনীতিতে এখন সক্রিয়, আগের যে কোনো সময়ের তুলনায় তাদের অংশগ্রহণটা বৃদ্ধি পাইছে, তো সেটা একটা পজিটিভ দিক। আর স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের সাথে তাল মিলিয়ে আমার বিশ্বাস স্থানীয় সরকার নির্বাচনেও তরুণদের একটা বিরাট অংশগ্রহণ থাকবে। তবে আমি বিএনপিকে একটা ধন্যবাদ দেই, ইলেকশন কমিশনকেও, যে তারা অতীতে আমরা একটা জিনিস দেখছি যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ভিত্তিতে, দলীয় মার্কা নিয়ে, প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটা কিন্তু অনেক জায়গায় সহিংসতার সৃষ্টি করছে। তো আমার মনে হয় যে এটার থেকে আমরা মুক্তি পাইতে পারি। আমি বর্তমান সরকার এবং ইলেকশন কমিশনের যে অ্যাটিচিউডটা দেখি, তাতে মনে হয় যে আমরা মুক্তি পাইতে পারি এটার থেকে মুক্তি পাইলে তরুণদের অংশগ্রহণ থাকবে এবং শান্তিপূর্ণ নির্বাচন হইতে আশা করি কোনো বাধা থাকবে না। কারণ দলীয় নির্বাচন হইতে গেলে সেই জায়গায় সহিংসতার সৃষ্টি হয়। আরেকটা বিষয়টা আমি আপনার মতামত চাইব। আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম এখন রাজনৈতিক মতামত গঠনে একটা বড় ভূমিকা রাখছে এবং কিন্তু অভিজ্ঞতা যা আমরা দেখছি বা যা হচ্ছে আমাদের, তাতে আপনার কাছে কি মনে হয় যে এটা কি আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে, নাকি এটি আরও বিভাজন বাড়াচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির মানকে আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে, নাকি সামনের দিকে নিয়ে যাচ্ছে? আমার কাছে এটা পজিটিভই মনে হয়। তবে যেটা বর্তমানে আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুল তথ্য আনা হয়। আপনার ওই যে এআই দিয়া যেটা আপনার ছবি একজনের শরীরের সাথে আরেকজনের মাথা লাগায় দিয়া আপনার বক্তব্য আপনার অন্য হুবহু টোনের মাধ্যমে একটা অপপ্রচার হয়। এটাতে ব্যক্তিগতভাবে মানে আপনার একজন ব্যক্তির বিরুদ্ধে ধরেন এটা একটা নেগেটিভ একটা আছে। তো তারপরেও আপনার প্রচারটা আজকে আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে, তরুণদের মধ্যে এটার ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি। আপনি দেখবেন সব জায়গায় তারা জীবন আপনার এই দিনের একটা ভালো অংশ কিন্তু এটার পিছনে তারা ব্যয় করে এবং এই প্রচারটা একবার গ্রামাঞ্চলে এখন চলে গেছে। কাজে এটা একটা শক্তিশালী প্রচার মধ্যে আমি মনে করি যে মোর দেন টিভি মিডিয়া, পত্রিকার চেয়েও এটা শক্তিশালী বর্তমান। মিস্টার শামসুজ্জামান দুদু, আমার অভিজ্ঞতায় যেটা মানে গণঅভ্যুত্থান পরবর্তীতে সোশ্যাল মিডিয়া তার আগ পর্যন্ত যে ভূমিকা পালন করেছে, সোশ্যাল মিডিয়া গণঅভ্যুত্থান পরবর্তীতে একটি মহল যারা ধর্মীয় রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত হিসাবে দাবি করে এই সোশ্যাল মিডিয়াতে যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে, আমি ন্যাক্কারজনক এই কারণে বলবো, শুধু ভিন্ন মতের কারণে এমন অনেকজনকে নাজেহাল করা, একটা অশ্রাব্য ভাষায়
তাকে উপস্থাপন করা, শুধুমাত্র ভিন্নমত পোষণকারী হিসাবে তাকে ঠেকানোর জন্যে এই পদক্ষেপগুলো আমার চোখে পড়ছে। আমি সোশ্যাল মিডিয়াতে আগে যত অংশগ্রহণ করতাম, এখন মনে হয়েছে যে এই অংশগ্রহণটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে নাকি অন্যকে, অর্থাৎ সেখান থেকে বেরিয়ে যাওয়া। আমি একটা সময় সোশ্যাল মিডিয়াতে সব কিছু লক্ষ্য করার চেষ্টা করি। তো এই সোশ্যাল মিডিয়া উন্মুক্ত মানে একটা মতামতের ময়দানে এইভাবে কলুষিত করা আমার বিবেচনায় ঠিক হয়নি। ভিন্ন মত থাকতে পারে, যে কেউ ইসলামীপন্থী থাকতে পারে, মার্ক্সবাদী থাকতে পারে, গণতান্ত্রিক থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে না মিললেই তাকে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ, এটা আমার কাছে মনে হয়েছে আমাদের রাজনীতির কোনো কালে ছিল না। মানে আমাদের রাজনৈতিক দীর্ঘ সংস্কৃতিতে, তাও আবার ধর্মীয় লেবাস পরে তারা এই জিনিসগুলো সামনে নিয়ে আসছে। ইদানিং একটা পত্রিকা, বিভিন্ন মিডিয়াতে এসছে, দেখবেন যে একটি ধর্মীয় ছাত্র সংগঠনের একজন দায়িত্বশীল নেতা মানে এই যে মানে ধর্ষণ প্রক্রিয়ায় যুক্ত হওয়া, এটা তো রাজনৈতিক আদর্শিক বিবেচনার হতে পারে বিভিন্ন ছাত্র সংগঠনের ভিতরে, কিন্তু এইভাবে সরাসরি এইসব জায়গায় আমি তো এর আগে কখনো দেখি না দায়িত্বশীল অবস্থান থেকে। সেই জন্য আমার কাছে মনে হয় সামাজিক জায়গাটা, এই মানে সোশ্যাল মিডিয়াটা বিশেষ করে এআই এর ব্যবহার তো আমরা জানি, মানে বট অ্যাকাউন্ট, এর ব্যবহার, হ্যাঁ বট, এটা উন্মুক্ত হলে পরে সবাই এখানে যদি সুস্থ দায়িত্বশীল ভূমিকাটা ব্যাখ্যা করে, আমাদের তো ওইভাবে নাই কোনো জায়গার। কয়জনই বা কথা বলতে পারে, কয়জনই বা পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে যেতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে ঘরে বসেই তার মতামতটা দিতে পারে। কিন্তু সেই জায়গাটায় যদি সে আক্রমণের মধ্যে পড়ে, তা আবার অশ্লীল, তাহলে অনেক ক্ষেত্রেই একটা সুস্থ মানুষ আর সেই জায়গাটায় থাকতে চাইবে না। সেজন্য আমার কাছে মনে হয়েছে যারা সুস্থ রাজনীতির পক্ষে, গণতন্ত্রের রাজনীতির পক্ষে, তাদেরকে অনেক কিছুই মানে এড়িয়ে গিয়ে হলেও অথবা দৃঢ়তার সঙ্গে এই সোশ্যাল মিডিয়াটা, এই জায়গাটায় তাদের অংশগ্রহণ করা উচিত, যাতে তার মতামতটাকে মানে সরে গেলে তো ওই বাহিনীর হাতে আমি দিয়ে বট বাহিনীর কাছে তো আত্মসমর্পণ করলাম। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের জন্য যে জাতি যুদ্ধ করছে 71-এ, সেই 71-কে যদি আমি স্বীকার না করি, মুক্তিযুদ্ধকে স্বীকার না করি, লড়াইকে স্বীকার না করি, তাহলে একটা বাহিনী, একটা অংশ মানে এগুলো না স্বীকার করে এই দেশে থাকতে যাচ্ছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। আপনার সেই জায়গায় মুখোমুখি আমরা এখন আছি। সেই জায়গাটায় তরুণদের একটা ভূমিকা থাকতে হবে, কারণ আমরাও সবাই একসময় রাজনীতি করছি, সেই বয়সে আমরাও অনেক কিছু বিরোধিতা করছি, কিন্তু এখন তরুণ সমাজ যে ইতিহাসের মহান দায়িত্বটা 24শে গণঅভ্যুত্থানে পালন করছে, এটা তরুণদের অন্যতম। তো এই স্পিরিটটা তাদেরকে ধরে রাখতে হবে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি যে অভ্যুত্থানের পর থেকে আসলে, এবং অতি সম্প্রতি তো বটেই, যে কিছু উগ্রবাদী এবং চরমপন্থী সংগঠন নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। সো এই জায়গাটাকে, এই পরিবর্তনটা হঠাৎ করে নতুন করে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো বলে মনে হয়, এবং এই ক্ষেত্রে সরকারের এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী হওয়া উচিত বলে মনে হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস, লড়াই, গণতন্ত্রের আমাদের সুদীর্ঘ 55 বছরে যে এখানে সাফল্য ব্যর্থতা মিলিয়েই, সব কিছু মিলিয়ে অনেক কিছু আছে, কিন্তু চরমপন্থার এখানে কোনো সুযোগ নাই। হ্যাঁ, ভিন্নমত রাজনীতিতে থাকবে, কিন্তু এই দেশের ভিত্তিটাই হচ্ছে গণতান্ত্রিক, এই দেশের ভিত্তিটাই পারস্পরিক সহমর্মিতা। এই রাজনীতিটা থেকে আমি যদি মুখটা বন্ধ করতে, সেটা একটু আগে আমি বললাম, সেটা সমাজতন্ত্রের নামে হোক, ধর্মীয় উগ্রবাদের মানে মাধ্যমে হোক, যেভাবেই হোক, এটা গ্রহণযোগ্য না। যেমন একসময় আন্ডারগ্রাউন্ড পার্টিগুলো ছিল, কমিউনিস্ট পার্টি বলবো না, অনেক পার্টি ছিল, সেই রাজনৈতিক দলগুলো যদি এখন আবার নতুন করে এই সুযোগ নিতে চায়, আমি সেটাকে অশুভ লক্ষণ হিসাবেই দেখব। গণতান্ত্রিক ব্যবস্থা, যেমন জামাত ইসলামকে আমি ধন্যবাদ দিই যে ওরাও এক সময় বিপ্লবের মধ্য দিয়ে যেতে চাইছিল, কিন্তু এখন তারা আবার গণতান্ত্রিক হতে, অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যে আসা, অতীতে জাতির ত্রুটি, তাদের সমালোচনার অনেক জায়গা আছে, কিন্তু তারপরেও তারা একটা
প্রক্রিয়ার মধ্যে যখন আসতে চেয়েছে আমার বিবেচনায় সেটাকে অ্যাকসেপ্ট করা যায়। এখন যেমন মানে বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্টে আসছে, আমাকে আমার এক বন্ধু বলছিল, জামাতেরই এক বন্ধু, যে জামাত অনেক ক্ষেত্রেই ভুল করতে পারে, মানে পুরাতন সংগঠন তো জামাত, কিন্তু বিরোধী দল হিসেবে এই প্রথম তারা পার্লামেন্টে আসছে। কখনোই কিন্তু খুব বেশি সংখ্যক পাকিস্তান আমলও পায় নাই, বাংলাদেশেও না। এবার সেই সুযোগটা তারা পাইছে, কিন্তু সেই প্র্যাকটিসটা অতীতে তাদের নাই। বিএনপি বিরোধী দলও ছিল, সরকারও ছিল, আওয়ামী লীগও ছিল যেমন। তো সেই বিবেচনা থেকে তারা যদি সঠিক পদক্ষেপটা নেয়, এখনো পর্যন্ত কিন্তু পজিটিভই বলবো আমরা। আমি পার্লামেন্টে তাদের ভূমিকাকে নেগেটিভ না, তবে ত্রুটিটা হচ্ছে অনভিজ্ঞতা তাদের। সেই জন্য আগামী দিনগুলোতে ইসলামপন্থী রাজনীতি যারা করছে তাদের ভিতরে অনেক মতবাদের ভিন্নতা আছে, কিন্তু প্রধান শক্তি হিসাবে জামাতই সামনে আছে। কিন্তু তাদেরকে সব কিছুতেই কিন্তু, কারণ ৭১ তাদের গায়ে লেগে আছে, সেই জন্যে তাদের সতর্ক ভূমিকাটা পালন করলে তারা আরও ভালো ভূমিকায় মানুষকে বা রাজনীতিকে সমৃদ্ধ করতে পারবে বলে আমি মনে করি। জগলুল হায়দার, দেশে এখনো মানুষের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ খুব একটা কেটেছে বলে মনে হচ্ছে না মানুষ। আপনি কি মনে করেন কোথায় মনোযোগটা সবচেয়ে বেশি দেওয়া দরকার পরিস্থিতির উন্নয়নে? এটা আমরা ধরেন ২০২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখেছি। বিশেষ করে এই যে মব জাস্টিসের নামে যা হয়েছে, এটা তো একটা, আমি মনে করি এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, দীর্ঘদিন চলছে, বিশেষ করে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার আমলে। তো পুলিশ বাহিনী, আমাদের আগে যে র্যাব ছিল, র্যাব বাহিনী এখনও আছে, কিন্তু তারা তাদের যে সঠিক ভূমিকাটা পালন করে না। এখনও তারা সেই ভূমিকা পালন করছে বলে আমার মনে হয় না। পুলিশ বাহিনী যদি আন্তরিক হয় তাইলে কিন্তু আপনার এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু তারা আন্তরিক না। এবং এই আন্তরিক নয় কেন? আন্তরিক নয়, তারা ওই আপনার তাদের উপরে এক হইল যে বিগত স্বৈরাচারী শাসনামলে ১৬ বৎসরে তারা দলীয় বাহিনী হিসাবে ব্যবহৃত হয়েছে। আপনার বিরোধী মতকে, বিরোধী দলের কর্মী নেতৃবৃন্দকে আপনার দমন করার জন্যে এই পুলিশ বাহিনীকে ব্যবহার করা হয়েছে। এটা আমরা সবাই জানি। এই যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আপনার শত সহস্র মামলা কিন্তু হয়েছে। আমি একটা উদাহরণ দিই, কোর্টে আমি মামলায় ছিলাম। আপনার খন্দকার মাহবুব হোসেন, উনি যখন সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এটা ২০১০ সালের কথা, ১০-১১ সালে। তখন একদিন কোর্টে ওনার বিরুদ্ধে মামলা, তো মামলাতে কি বলতেছে, জজ সাহেব অনেকটা অ্যানয়েড হয়ে গেছে সরকারি উকিল মানে ডিএজির বক্তব্যে, যে উনি আপনার মগবাজার মোড়ে দাঁড়াইয়া বাসের মধ্যে ককটেল মারছে, খন্দকার মাহবুব হোসেন। তো আমরা সবাই হাসতেছি, জজ সাহেব তো এই কে করছে? এটা পুলিশ বাহিনী করছে। শুনলাম দুবাইতে গ্রেপ্তার হয়েছে, তার কর্মকাণ্ড আমরা জানি না। সে কিভাবে ব্যবহৃত হয়েছে, কিভাবে বিরোধী দল নেতাকর্মীদেরকে সে নির্যাতন করছে, সে আয়নাগর, আমরা সবই জানি। কারণ এদের এই যে সংস্কৃতির ভিতরে ঢুকে পড়ছে গত ১৬ বছরে, এটার থেকে তাদেরকে বের করতে হবে। আমি মনে করি বর্তমান সরকারের এটা একটা বিশেষ দায়িত্ব, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন উনি, ওনার উপরে আমাদের কনফিডেন্স আছে, তো উনি আমার মনে এই বিষয়ে ওনার নজর দেওয়া উচিত। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে কীভাবে পরিশুদ্ধ করা যায়, তাদের অতীত চরিত্র কীভাবে পরিবর্তন করা যায়, এটা প্রয়োজন। এবং গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা চেষ্টা করতে দিতে, গণতন্ত্র উত্তরণের জন্য পুলিশ বাহিনীর ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কিন্তু অত্যন্ত। আপনি গণতন্ত্রের কথা বলছেন, পুলিশের ভূমিকা কথা বলছেন, এবং গণতন্ত্রের জন্য আপনি যে অঙ্গনে কাজ করেন, জুডিশিয়ারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি কি মনে করেন কিনা এই গণমাধ্যম, জুডিশিয়ারি এখন স্বাধীনভাবে, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে বা করছে? আমি এখনো মনে করি না। কারণ আপনার জুডিশিয়ারি মনে করেন না কেন সেটা একটু তাহলে বলতে হবে যে কেন মনে করেন না। জুডিশিয়ারি স্বাধীনভাবে কাজ করতে গেলে এগুলি কতগুলি ফ্যাক্টর কাজ করে এই জায়গায়।
আপনার দীর্ঘদিন আমাদের জুডিশিয়ারিতে দলীয় আনুগত্যের ভিত্তিতে বিচারক নিয়োগ হয়েছে, সেটা আমরা দেখে আসছি। এটার থেকে বের হয়ে আসতে হবে। সর্বোচ্চ আদালত হোক, নিম্ন আদালত হোক, দলীয় আনুগত্যের ভিত্তিতে বিচার নিয়োগ এটাকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড আমরা এটার অনেক সমালোচনার জায়গা আছে, তবে বিগত সময়ে যিনি প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ রিফাত আহমেদ, ওনার একটা প্রচেষ্টা ছিল যে একটা স্বাধীন সচিবালয় বিচার বিভাগের জন্য, এবং সেটা উনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করতে পেরেছিলেন। কিন্তু আমরা এই সরকার 4 মাসের সরকারি সময়ে ওই অধ্যাদেশটা বাতিল করা হয়েছে। এটাতে আমরা একটু চিন্তিত যে এটা কেন করা হইলো, কারণ এটা তো আমাদের দীর্ঘদিনের অর্জন। তবে যেটা ওনাদের বক্তব্য থেকে আমরা যেটা শুনছি যে এটা আরও পরিশীলিত করে আরও পরিচ্ছন্নভাবে ওনারা এটা উপস্থাপন করতে চান। তো আমরা সেই দিকে তাকায় আছি, আমরা দেখি সেটা কিভাবে আসে। কারণ স্বাধীন বিচার ব্যবস্থার জন্যে আপনার নির্বাহী বিভাগের কর্তৃত্বের বাইরে গিয়ে স্বাধীন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে কাজ করতে গেলে অবশ্যই একটা স্বাধীন বিচার সচিবালয় দরকার। মন্ত্রণালয়ের অধীনে বিচার ব্যবস্থা স্বাধীন থাকতে পারে না। গণমাধ্যমকে কি মনে হচ্ছে, মিডিয়াকে মনে হচ্ছে, নিউজ পেপার, টেলিভিশন চ্যানেল, ধীরে ধীরে মিডিয়া কিন্তু এটা থেকে বের হয়ে আসতে পারতেছে আমার মনে হচ্ছে আর কি। ওকে, গুড। এসে শামসুল আহমেদ। আমাদের সুদীর্ঘ সময় ধরেন স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তনের জন্যে একটা লড়াই সংগ্রাম আছে, এবং এখানে অনেক আইনজীবী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান অনেকভাবে কাজ করেছে। এমনকি বিএনপির 31 দফার মধ্যেও এই প্রসঙ্গটিতে আছে। আমাদের এখন যে অধ্যাদেশটা বাতিল করা হয়েছে, সরকারের কিন্তু একটা ঘোষণাও আছে পাশাপাশি, যেটা আপনি নিজেও যোগ্যভাবে উল্লেখ করেছেন, যে আরও পরিশুদ্ধ, আরও কার্যকর, আরও দক্ষ বিবেচনা নিয়ে যাতে এই অধ্যাদেশটা, আইনটা করা যায়। তো এটি যদি সম্ভব হয়, যেটা বিএনপির, আমি নিজে বিএনপি, আমি নিজে এটার পক্ষে নানাভাবে কথা বলছি, কারণ আমরা অনেক মামলার আসামি হয়েছি, বারবার গ্রেপ্তার হয়েছি, বারবার জেলে গেছে। আমার মতো হাজার হাজার না, লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী নিগৃহীত হয়েছে। তাদের একটাই জায়গা, সেটা হচ্ছে আদালত। মানে এই কঠিন সময়গুলোতে আদালতে যতটুকু সম্ভব সে তখন জামিন পাওয়া বা তাকে রক্ষা করা, যে দায়িত্বটা, নির্দেশনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখন আওয়ামী লীগ যারা মানে গ্রেপ্তার আছে, অথবা জামিনের প্রত্যাশা করে, অথবা জামিন পায় অথবা পায় না, তারাও কিন্তু আদালতটার দিকেই তাকিয়ে থাকে। তো সেই আদালত যদি নির্ভেজাল হয়, নির্ভেজালই বলবো এই জন্যে, কোনো পক্ষ অবলম্বন না করে, ন্যায় বিচারের সপক্ষে কাজ করে, তাহলে তা আমার মনে হয় না যে এটা দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, সমাজ বিরোধী এরকমভাবে তো ব্যাখ্যা কেউ করবে না। যেমন পুলিশ বাহিনী নিয়ে কথা উঠছে, পুলিশ কোনো না কোনো মন্ত্রণালয়, কোনো না কোনো সরকারের পক্ষ অবলম্বন করে তো কাজ করছে। ধরা যাক সে সরকারের নির্দেশনা মানবে না, তাহলে তো সে তো চাকরিতে থাকতে পারবে না। কিন্তু দায়টা সরকারের থেকে বেশি চলে যায় পুলিশের উপরে। যে গত গণঅভ্যুত্থানের আগে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, পুলিশ নির্বিচারে মানে গুলি করছে, মানুষ মারছে, এই ধরনের ঘটনার প্রেক্ষিতে কিন্তু সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভটা আরো তীব্র হয়েছে। যেমন একসময় পাকিস্তান আমলে একটা স্লোগান ছিল, পুরোটা আমার মনে নাই, তোমার বেতন 100 বার, পুলিশকে উদ্দেশ্য করে। খুব জনপ্রিয় ছাত্র কর্মীরা সেই সময়, আমরা তখন অনেক মানে পাকিস্তান আমলে পিছনের কর্মী, কিন্তু এটা আমরাও স্লোগানে আমাদের মুখ থেকেও বেড়েছে। তো পুলিশকে ব্যবহার করে, পুলিশকে দিয়ে, পুলিশকে মাধ্যমে সরকার থাকার চেষ্টা করছে, এটাই তো বিবেচনায়। কিন্তু যেই সংস্কারটা হওয়ার দরকার ছিল, মানে এখনো পর্যন্ত সেটি হয়েছে, আমি এটা দাবি করব না, কিন্তু সরকার এটা করবে না এটা বলে নাই। সরকার, বর্তমান সরকার এই পুলিশ সম্বন্ধে মানে সংস্কারের পক্ষে। যেমন এই যে মব জাস্টিস, আমাদের
যে ভয়ঙ্কর পরিস্থিতিটা ওই সময় দখলনামা, চাঁদাবাজি, সেটা কিন্তু সেই সময় সরকার বা ডক্টর ইউনূস সাহেব সরাসরি বিরোধিতা করেন। আমি কিন্তু জানি না আপনাদের দৃষ্টিতে পড়ছে কিনা, গণঅভ্যুত্থানের পরবর্তীতে, গণঅভ্যুত্থানে এটা প্রথম না তো বাংলাদেশে, 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা যারা যুক্ত ছিলাম সবাই তো শিক্ষা প্রতিষ্ঠানে আবার ফিরেই গেছে। সেই সময় রাজনৈতিক নেতারাও, সরকারও, সবাই কিন্তু এই কথা বলছে। এইবার গণঅভ্যুত্থান মানে 24-টা কখনোই মানে শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার প্রসঙ্গ আসছে এটা আমার মনে হয়। এমনকি ছাত্র প্রতিনিধিকে আমরা উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী পরিষদের চেয়ারের জায়গা দিয়ে দিয়েছে। এটা কতটা ভালো কতটা খারাপ আমরা তো দেখছি। এবং ছাত্রদেরকে যারা আগামী দিনের সম্ভাবনাময় দেশ পরিচালনায় নেতা হিসেবে আসবেন তাদেরকে আমরা বিতর্কিত করে ফেললাম এবং দুর্নীতি অথবা সম্পদের দিকে তাদেরকে ঠেলে দিলাম। তারা যে সময় ছিল যেমন বলতো যে ওরা অর্থাৎ আমার নিয়োগকর্তারা, কে বলছেন? ডক্টর ইউনূস। নিয়োগকর্তাকে ছাত্ররা, ছাত্ররা না তো, দেশবাসী তাকে নিয়োগ করছিলেন। সারা দেশবাসী গণঅভ্যুত্থানে ছিলেন। কে বলছে ছাত্ররা একক ইয়েতে? তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। আমি দেখছি, আপনাদের নজরে আসছে কিনা আমি জানি না, যে মায়েরা তার শিশু কন্যা অথবা পুত্রকে কাকাই নিয়ে তারা রাস্তায় নামছে। তাহলে আমি এই মায়েকে অস্বীকার করবো কি করে? এও তো সেদিন মানে শহীদ হতে পারত না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে গণঅভ্যুত্থানের স্পিরিটটা যে কোনোভাবে হোক, কোনো মহল তাদের স্বার্থে, তাদের মানে স্বার্থে এটা ব্যবহার করছে, এটা ভালো হয়নি। আইন, আদালত, বিচার বা আপনি আইনের শাসন সবগুলোই তো আছে গণতন্ত্রর একটা পর্যায়ের ধাপ। সেই গণতন্ত্র কিভাবে রক্ষা করব, কিভাবে এগোবো, এটা কোনো দলীয় ব্যাপার না। দলীয় একটা কর্মসূচি হতে পারে, এটা সামগ্রিক ব্যাপার। এইভাবে যদি আমরা সবাই, যেমন খারাপ হলে বিরোধী দল সমালোচনা করবেন, শুধু কি বিরোধী দল, পেশাজীবীরা আছে না, বা ধরেন বিভিন্ন সংগঠন আছে, আইনজীবীদের আছে, সাংবাদিকদের আছে, সেই জায়গাটাই হচ্ছে আসার জায়গা। অর্থাৎ সব কিছু যদি স্থবির হয়ে যায়, নীরব হয়ে যায়, তখনই হচ্ছে অন্ধকারের সময় ঘনিয়ে আসার সম্ভাবনা দেখা দেয়। এমনিতে আগামী 5 বছরে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ কি হবে বলে মনে হয় আপনার কাছে? বাংলাদেশের প্রথম আমার কাছে যেটা মনে হয় অর্থনীতির দিক থেকে বেকার সমস্যা যেটা আছে এবং আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের তারেক রহমান সাহেব বলেছেন 1 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান অর্থাৎ তরুণদের কর্মসংস্থান। আমি এটা আশাবাদী, যদিও 4 মাসের ব্যাপার, হয়তো এদিক ওদিক কিছু সময় যেতে পারে, কিন্তু তার যে মানে দৃষ্টিভঙ্গি এবং তার উদ্যোগ, মানে দেখেন খাল কাটাটাকে কতটা তিনি সময় দিতে পারছেন এটা বড় কথা না, এটা জনসম্মুখে যেভাবে তিনি নিয়ে আসছেন। অর্থাৎ কৃষি সেক্টরকে যদি আপনার রক্ষা করতে হয়, পানির একটা সংস্থান আপনাকে করতে হবে। পার্শ্ববর্তী দেশে তো একটা বড় ধরনের, আমাদের পদ্মা প্রায় শুকিয়ে গেছে, তিস্তার কোনো আলোচনা নেই, আমাদের অনুপ্রবেশের ক্ষেত্রে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সেহেতু বাংলাদেশের মানে অর্থনৈতিক বিষয়টি সামনের দিনগুলোতে প্রধান হিসাবে দেখা দেবে, সঙ্গে পাশাপাশি আসবে আইন শৃঙ্খলা। এই আইন শৃঙ্খলা যদি স্থিতিশীলতা থাকে, তাহলে দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীরা এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে, তাহলে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে বা দেশ সমৃদ্ধ হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উন্নত করতে না পারি, তাহলে বিদেশের মানে পুঁজি এখানে আসবে কি? আমাদের দেশের অনেকেই তো স্থবির হয়ে যাবে। সেই জিনিসটা কঠোরভাবে এটাকে আপনাকে মানে প্রতিষ্ঠা করার জন্য আমাদের বর্তমান সরকারের উদ্যোগ থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে এটি সম্ভব হবে। মিস্টার জগলুল হায়দার, বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। বহুদিন পর একটা নির্বাচন হলো, এক ধরনের গণতন্ত্রের আবহ বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। আমি যদি আপনার কাছে আপনার অভিজ্ঞতার আলোকে বুঝতে চাই যে আগামী 1 বছরে এমন কোন একটা সিদ্ধান্ত বা উদ্যোগ যদি সরকারের দিক থেকে নেওয়া হয়, যেটা আসলে আজকের অবস্থার চাইতে পুরো একটা সম্পূর্ণরূপে একটা বড় পার্থক্য করে দিতে পারে, সেটা ভালো অর্থে হতে পারে, খারাপ হতেও পারে, আপনি মনে করেন এরকম কোনো পরামর্শ আছে আপনার জন্য, আপনার দিক থেকে? যে মানুষের মধ্যে যে এখনো দ্বিধা, হতাশা,
দোদুল্য মানত আছে, এটা পুরোটাই আমূল বদলে দিতে পারে, যে না একটা মানে কনফিডেন্স লেভেলটা অনেক উপরে নিয়ে যেতে পারে, এরকম কোনো কিছু আপনি মনে করেন? যেমন এই বাজেটে জি, বাজেট ঘোষণা করতে গিয়ে আমাদের অর্থমন্ত্রী অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ উনি যে কথাটা বলছেন, উনি কিন্তু এই সময়টাকে 5টা বছর উনি 3টা ভাগে ভাগ করছেন। একটা হলো যে আপনার প্রথম একটা বছর এটা হলো অর্থনৈতিক পুনর্গঠন, পরবর্তী 3টা বছর আপনি এই অর্থনৈতিক না পুনরুদ্ধার, 3টা বছর অর্থনৈতিক পুনরুদ্ধার, আর শেষ যেটা বছর 1 বছর অর্থনীতি বিনির্মাণ। এই কথাটা কিন্তু উনি বলছেন। তো প্রথমে 1 বছরে বাজেটে যে কথাগুলো আসছে এর মধ্যে যেমন একটা ভালো দিক আমরা পাই, নিত্য প্রয়োজনীয় ভোগ পণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহ 60টা আইটেমের উপরে আপনার কিন্তু এই শুল্কটা কমানোর প্রস্তাব আসছে। তো এর মধ্যে সবই প্রায় আপনার এই খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। এটা একটা ভালো দিক, কারণ আমরা কি দেখছি, আমরা বিশেষ করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমলে এটা বাস্তব, কারণ আমি প্রতি শুক্রবারে বাজারে যাই, এই বাজারটা আমি করি। তো জিনিসপত্রের দাম মানে আপনার মুদ্রা মূল্যস্ফীতিটা এতটুক পরিমাণে বাড়ছে, এটা কিন্তু সাধারণ মানুষের নার্ভিস শ্বাস উঠে গেছে। এখন এইটাকে নিয়ন্ত্রণ প্রথম করা উচিত। মানুষ বাজেট বুঝে না, মানুষ বাজার বুঝে। মানুষ বাজারে যায়, বাজারে গিয়ে যদি জিনিসপত্রের দাম তার ক্রয় ক্ষমতার মধ্যে দেখে, তার সীমার মধ্যে দেখে, তাইলে তখন মানুষ বাজেট সম্পর্কে কনসার্ন হবে যে নিশ্চয়ই সরকার ভালো কিছু করতেছে, তো ভালো বাজেট দিচ্ছে, জনবান্ধব বাজেট দিচ্ছে, যার জন্য জিনিসপত্রের দাম কমছে। তবে আমি এটা আশান্বিত যে এই 60টা আইটেমের যে কমানো হয়েছে, শুল্কটা কমানো হয়েছে, একটা প্রস্তাব আসছে কমানো, তো এটা একটা ভালো দিক। এবং আমার মনে হয় আপনি যেটা বলেন যে 1 বছর সরকারের উচিত এই মানুষের মধ্যে এই ক্রয় ক্ষমতা, দৈনন্দিন জীবনে মানুষের যে প্রয়োজনীয়তা, এটার জন্য যে ক্রয় ক্ষমতা মানুষের দরকার, সেটার ইয়ার মধ্যে নিয়ে আসাটা, ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের এই জিনিসপত্রের, দৈনন্দিন জিনিসপত্র যেটা নিত্য প্রয়োজনীয়, সেটা নিয়ে আসা, এটা সরকার সবচেয়ে প্রথম কাজ হবে। কারণ আমি ধরেন আমার বাসাতে প্রায় 6 জন আছে আপনার যারা কাজ করে, তাদের সাথে আমি আলোচনা করি, তারা যে কীভাবে এই পয়সাটা চলে আমি নিজেও বুঝি কীভাবে চলে। আপনি কম পক্ষে 60 টাকার কেজি কোনো চাউল আপনি কিনতে পারবেন না। বাজারে মাছ কিনতে যাবেন, সাধারণ মানুষ মাছ তো খায় না, তরি তরকারির দাম কত, 100, 150, 600 টাকা কেজি, তারা কিভাবে খাবে? কাজে সরকারের উচিত, মানুষ কিন্তু বাজেট নিয়ে চিন্তা করে না, মানুষ চিন্তা করে বাজারটা নিয়ে। এই বাজার যদি তার ইয়ার মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, তাইলে তার আর কিচ্ছু লাগবে না, পরেরটা পরের চিন্তা পরে করবে, আগে তার পেটটা বাঁচাইতে হবে, ছেলে মেয়েদের মুখে খাবার দিতে হবে, তার ছেলে মেয়েদেরকে মিনিমাম শিক্ষার ব্যবস্থাটা করতে হবে, এই জিনিসগুলি করতে হবে। কাজে সরকারের এটা একটা ভালো দিক। উনি যেমন ওনার পলিসিতে বলছেন 1 বছরের মধ্যে আপনার অর্থনীতিকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা, আর আপনার 60টা নিত্য প্রয়োজন জিনিসের উপর শুল্ক হ্রাস, এটা খুব ভালো জিনিস। কিন্তু পাশাপাশি আমাদেরকে আবার আতঙ্কিত করার একটা জিনিস, এই যে আপনার প্রায় 7 লক্ষ কোটি টাকা, 6,95,000 কোটি টাকার যে আপনার রাজস্ব আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে, এটা একটা আমার স্বপ্ন বিলাস মনে হয়, স্বপ্ন বিলাস। এটা একটু এদিকে একটু নজর দেওয়া উচিত, একটু বাস্তবসম্মত উচিত। সক্ষমতা বাড়াতে আমরা আগের কর ইয়ারগুলিতে যেগুলো দেখি যে 400 কোটি টাকার টার্গেটও ফুলফিল করতে পারতেছে না। তো এই 7 লক্ষ কোটি টাকা কিভাবে তারা করবে? সেই জায়গায় আপনি দেখেন আরেকটা প্রস্তাব আসছে যে আপনি ব্যক্তি পর্যায়ের যে কর, এটা 5% থেকে বাড়ায় 10%-এর প্রস্তাব আনা হয়েছে। আমার মনে হয় এটার থেকে একটু সরে যাওয়া উচিত, কারণ যেই জায়গায় আপনার ব্যক্তিগত কি মধ্যবিত্তরা তো কর দেয়, আমি তো 91 থেকে কর দিছি, যখন আমি আমার বাচ্চার
দুধ কিনতে আমার অসুবিধা হতো, তখন থেকে আমি কর দিছি। তো এখন আপনার যে মধ্যবিত্ত বাজার থেকে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারতেছে না, সেই মধ্যবিত্ত এইভাবে কর বাড়াই দিলে 5 থেকে 10% করলে তার অবস্থাটা কী দাঁড়ায়, এই জিনিসগুলো বিবেচনায় নেওয়া উচিত। আর আপনার এই যে আপনার সীমা বাড়াই দিল, যেটা যে আপনার এই রাজস্ব আদায়ের, এটা কিন্তু আলটিমেটলি পড়বে কিন্তু এই দেশের 80% মানুষের উপরে, এটার চাপটা পড়বে 80% মানুষের উপরে। কাজী এই আপনার স্বপ্ন বিলাস থেকে একটু দূরে সরে আসা উচিত আমি মনে করি। মিস্টার শামসুজ্জামান দুদু। না না, উনি চমৎকার কথা বলেছেন যে বাজেট তো না, এটা বাজারের ব্যাপার। মানুষ তো অত ফ্যাক্টস ফিগার বাজারে গেলে যখন যে সরকারের মানে স্বস্তিদায়ক অবস্থায় রাখতে পারে, তখন সাধারণ মানুষ কিন্তু সব কিছুতেই খুশি। অনেক শুধু যে বাজারের মানে নিম্নবিত্তদের মধ্যবিত্তদের কম পয়সা তা তো না, সংসারটা যারা চালায় এবং যারা বাজার করে, উনি যেমন বললেন বাজারে, আমি বাজারে যাই, আপনারও বাজারের বাইরের মানুষ না, তো ওখানে গেলে বোঝা যায়। যেমন অচিন্ত সেন আমাদের 74 সালে যে দুর্ভিক্ষের কথা বলেছেন, সেখানে কিন্তু জিনিসপত্র ছিল না বাজারে, এমন কথা তিনি বলেননি। অমর্ত্য সেন তিনি বলেছেন মানুষের ক্রয় ক্ষমতা ছিল না, অর্থাৎ তার পয়সা ছিল না, সেই জন্য এই দুর্ভিক্ষের মুখোমুখি। তার গবেষণা, তার থিসিস, এটাই কিন্তু বেরিয়ে এসে মোটা দেখে। অর্থাৎ বাজারে আপনার সব কিছু থাকলেই দেশ সব কিছু ভালো চলছে, ব্যাপারটা এরকম না। তখনই অর্থমন্ত্রীর সাফল্য, যখন মানুষের মুখে হাসিটা, যেমন মৌলানা ভাসানী চীনে গেছিলেন, তো ফিরে আসার পরে, চীন থেকে ফিরে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে হুজুর, চীন তো আপনি বেশ কয়েকদিন মানে একটা বড় সময়, উনি 1 মাসের মতো সময় ছিলেন, তো আপনার কোন জিনিসটা সবথেকে ভালো লাগছে চীনের? আমরাও সম্প্রতি একটা ডেলিগেশনে গেছিলাম চীনে, তো তখন আমার এই মানে মৌলানা ভাসানীর কথা মনে আছে, চমৎকার একটা উত্তর উনি দিয়েছিলেন, মানুষের হাসি এবং উৎফুল্লতা আমার খুব ভালো লাগছে। এটাই আমার নজরের মধ্যে আসছে। মানুষ কখন ভালো থাকে, কখন সে হাসতে পারে এবং সেই হাসিটা তার হৃদয় থেকে আসে, যখন সে তৃপ্তির সঙ্গে জীবনযাপন করতে পারে। একটা সরকারের মূল দায়িত্বটা কি, যেমন আমি ওই দলইটা করছি, বাজার নিয়ন্ত্রণ করা, মানুষের মুখের হাসি ফিরিয়ে আনা, তার সঙ্গে যুক্ত কিন্তু কর্মসংস্থানও। একটা ছেলে যখন একটা চাকরি পায়, সেই ছেলেটা পুরো টাকা ভোগ করে না, 10 to 20% হয়তো সে, আর 80টাই দেখা যায় তার আশেপাশের জনরাই সেটা ভোগ করে। কিন্তু ওই জায়গাটাই তার তৃপ্তি। সে যখন গিয়ে দেখে তার মা খুশি, তার বাবা খুশি, ভাই বোনরা খুশি, আর যখন গার্জেনরা বলে তার সন্তানরা এবং তার পরিজনরা খুশি, তখন সে খুশি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমরা যত বিচার বিশ্লেষণই করি না কেন, সরকার যখন পিপুলস সরকার মানে পিপুলস গভর্নমেন্ট, তখন এই বিষয়টি তারা নিশ্চয়ই মাথায় রাখবে, এটা আমার দৃঢ়ভাবে বিশ্বাস। কিন্তু সেটি যদি, এই যেমন বাজেটটাকে আমি খারাপ বলবো না, এবং প্রতিক্রিয়াটাও কিন্তু খারাপ না। অন্যান্য সময় অন্যান্য বাজেট সম্বন্ধে যে নেগেটিভ একটা চোটটা, সেটাও কিন্তু এবার আমার কাছে মনে হয়েছে, আমি বিভিন্ন পত্রপত্রিকাতে বিভিন্ন আলোচনার দিকে নজর দিই, কিন্তু সেই আলোচনা, সেই তৃপ্তিটা তখনই সাফল্য হবে, কথাগুলো যা বলছি, যা উপস্থাপন করছি, বাস্তবতায় সেটা আছে, তাহলে পরে ঠিক আছে। আর আমি বারবার বলছি যে এরকম সরকার এখনো সেইভাবে স্টার্ট নেয় নাই, মানে একেবারেই শুরুর দিকে, কিন্তু শুরুর দিকে হলো এটা তার প্রথম বাজেট, এর মধ্য দিয়েই অনেক পরীক্ষার মুখোমুখি সরকার হবে এবং আমার ধারণা সরকার সফল হবে। জি, মিস্টার জগলুল হায়দার, আমরা শেষের দিকে, সো ক্লোজিং রিমার্কস, শেষ বক্তব্য যদি মানে শেষ করবো, আমরা র্যাপ আপ করবো, আপনার কোনো বক্তব্য আছে কি না থাকবে? বক্তব্য যেটাই, যে আমাদের অর্থমন্ত্রীকে আমি বলবো যে প্রত্যেকটা জিনিসের যেন এদেশের মানে 10% 20% মানুষের কথা চিন্তা পরে করে না, আগে 80% মানুষের কথা চিন্তা করে কইরা সেই চিন্তার ভিত্তিতে যেন এই বাজেটটাকে আপনার সংসদে পরিপূর্ণভাবে পরিবর্তনের মাধ্যমে তুলে ধরা হয়, মানে পাশ করানোর ব্যবস্থা করা হয়।
না, ওই যে আমি একটা জিনিস বললাম যে ওনার কত, যেমন কৃষি খাতে কৃষক ঋণ, কৃষি ঋণ, উনি সেটা 8% সুদ করছেন। অত্যন্ত সুন্দর জিনিস, কিন্তু এটা আমাদেরকে আশান্বিত করে। জিনিসপত্রের, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মানে মূল্য হ্রাসের যে ব্যবস্থাটা এই বাজেটের মাধ্যমে আসছে, এটা ভালো জিনিস। কিন্তু পাশাপাশি আপনার রাজস্ব আদায়, এই ব্যাপারে আপনার যেন খুব মানে কঠোর অবস্থানে না যাওয়াটাই উচিত সরকারের। গেলে সাধারণ মানুষের উপরে এটা চাপটা পড়বে, এটার থেকে যেন মানুষকে নিবৃত মানে করা হয়, মানুষের মুক্তি দেওয়া হয়। এবং এর জন্য যেটা রিজনেবল, হয়তো প্রথম বছরে বিরাট না, রাজস্ব আয়টা না হলো, হ্যাঁ, এটা আপনার পরবর্তী ধীরে ধীরে পরবর্তী বছরগুলোতে পদক্ষেপ আস্তে আস্তে নাও। একবারে আপনার এই 7 লক্ষ কোটি টাকা আদায় করতে হবে, এটা না করা। এটা করতে গেলে যেটা হবে যে আপনার আপনার এনবিআরের কর্মকর্তাদেরকে আপনার মানুষের উপর ঝাঁপায়ে পড়তে হবে, মানুষের স্টিম রুলার চালাতে হবে। এই জিনিসটা যেন না করে, এটাই আমার কথা। আর স্টিম রোলার চালিয়ে আসলে রাজস্ব আহরণ হয় না, এটা মোটিভেশন দরকার। মিস্টার শামসুল আহমদ, ক্লোজিং রিমার্কস। এই দেশ মানুষের দেশ, সর্বসাধারণের দেশ। তরুণ, বৃদ্ধ, মধ্যবিত্ত, যেভাবেই আমি ব্যাখ্যা করি না কেন, তারা ভালো আছে। এটি কোনো সরকার বা দল বা প্রতিষ্ঠান যদি তার উদ্ভাবনের শক্তি, চিন্তা ভাবনা, ক্রিয়েটিভ নেতৃত্ব দিয়ে যদি এগিয়ে নিতে পারে, এটাই হবে আমাদের সবথেকে বড় সাফল্য। এবং আমি যে সাফল্যের প্রত্যাশায় বর্তমান সরকারের কাছে অপেক্ষমান। আমি দৃঢ় বিশ্বাস যে আমরা অতীতে যাই করি না কেন, আগামী দিনগুলো আমাদের সাফল্যতার সঙ্গে এগোতে হবে। দর্শক মানুষের কাছে যেতে হবে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক এবং মিস্টার শামসুল আহমদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা নানা বিষয় নিয়ে কথা বলছিলাম এবং মূল বিষয় যেটা সবারই চাওয়া, রাজনৈতিক স্থিতিশীলতা। এক ধরনের স্থিতিশীলতা আছে এখন এবং এর সঙ্গে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পর্কিত। তবে এই স্থিতিশীলতা বজায় রাখবার জন্য সরকারের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা কোনো অংশে কম নয়। বাংলাদেশে পরিস্থিতি অস্থিতিশীল করবার জন্য দেশের ভেতর থেকে বাইরে থেকে নানা চক্র সবসময় ক্রিয়াশীল। এটা সরকারকে, জনগণকে, সবাইকে মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে এখানে অনেক বেশি সজাগ সতর্ক থাকতে হবে। কোনো রকমের চরমপন্থা বা উগ্রপন্থার রাজনীতির সুযোগ বাংলাদেশে নেই। বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে জন্ম হয়েছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জন্ম হয়েছে, বাংলাদেশের মানুষের যে মানসিক গঠন, সেখানে এই সুযোগ নেই। সেটা চরম বাম হোক, চরম ডান হোক, ধর্মভিত্তিক রাজনীতি হোক, এই রাজনীতির কোনো সুযোগ নেই। কাজেই সবাইকে যেমন সজাগ থাকতে হবে, আর যারা এগুলো নিয়ে স্বপ্ন দেখছেন তাদেরকেও একটু সেই স্বপ্ন দেখা থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করা বা অন্য কোনো জায়গা খুঁজে নেবার চেষ্টা করা উচিত। একটা বড় আলোচনা হয়েছে বাজেটকে কেন্দ্র করে। সাধারণ মানুষের কাছে বাজেট হচ্ছে তার দৈনন্দিন জীবনের স্বস্তি। বাজারে গিয়ে সে তার যে আয়, সেই আয়ের সঙ্গে সঙ্গতি রেখে জিনিসপত্র কিনতে পারছে কিনা। মানুষ বাজেটকে সেভাবেই দেখে। এই নানা অঙ্কের যে ফিগার, সেটা নানা অঙ্ক, সেগুলো তাদের হিসাব নিকেশ মানুষ করে না। সরকার অনেক চিন্তাশীল বাজেট দিয়েছে, অর্থনীতিবিদরাও বলছেন, কিন্তু ব্যয়ের জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে, আয়েরও কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে, কিন্তু ব্যয়টাকে যতটা র্যাশনাল মনে হয়েছে সেটা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু আয়টা আসলে কিভাবে হবে, যেভাবে বলা হচ্ছে সেভাবে আসলে আয়টা করা সম্ভব কিনা, সেটা একটা বড় ভাবনার বিষয়। এবং আয়ের দিকে আমাদের আসলে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত ব্যয়ের চেয়ে। অন্তত এই সরকারের প্রথম 2-3 বছর সেই জায়গাটা অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল বলে অনেকেই মনে করেন। স্থানীয় সরকারের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি, যে কোনো দেশের জন্যই। এবং এই নির্বাচনটা ভালোভাবে হবে, কেন সেটা আমাদের প্রত্যাশা। নির্বাচন কমিশন এই জায়গায় এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। কেননা স্থানীয় সরকারের নির্বাচনের সঙ্গে মানুষের সম্পর্ক অনেক নিবিড় জাতীয় নির্বাচনের চাইতেও। বাজেটের অর্থনীতির আলোচনা করতে গিয়ে আরেকটা প্রসঙ্গ আলোচনা এসেছে যে মানুষের স্বস্তিকে, মানুষ কিসে সন্তুষ্ট থাকে, সেটা হচ্ছে মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আইন শৃঙ্খলা, তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত করা যায়, আরেকটা হচ্ছে কর্মসংস্থান।
মানুষ যদি কাজ করতে পারে, ওই যে দ্রব্যমূল্যের আলোচনা করি সেখানে ওই আয়ের প্রসঙ্গ, কাজের প্রসঙ্গ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার অঙ্গীকার করেছে, কিন্তু সেই অঙ্গীকার করবার সময় সরকারের ভাবনার মধ্যে কতটা ছিল বা আছে সেটা একটা বড় প্রশ্ন। যে বিনিয়োগ তো হতে হবে, অভ্যন্তরীণ বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, সেই জায়গায় তেমন কোনো লক্ষণ আমরা গত কয়েক বছর ধরেই বাংলাদেশে দেখছি না। প্রতিক্রিয়াটা অনেক নেতিবাচক। কাজেই এই বিষয়টাকে যদি বিনিয়োগ আমরা না বাড়াতে পারি, কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে প্রবৃদ্ধি হবে না। তারপরে প্রবৃদ্ধির হিসেব নিকেশ নিয়ে বিতর্ক আছে, সেই প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছয় কিনা সেটা নিয়ে আলোচনা আছে। কাজে আমি মনে করি যে এই বিষয়ে একটা সামগ্রিক পরিকল্পনা কিন্তু সরকারকে গ্রহণ করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।